আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় না নিয়ে একটি উচ্চাভিলাষী বাজেট দিয়েছে সরকার। জিডিপি প্রবৃদ্ধির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা পূরণ অসম্ভব। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পর্যালোচনায় এসব কথা বলেন সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। সিপিডি মনে করে বাজেটে ডলার রিজার্ভ বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বাজেটে মূল্যস্ফীতি কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া উচিত ছিল বলে মনে করে সংস্থাটি। তিনটি বিষয় বাজেটের গুরুত্ব দেওয়া দরকার ছিল। একটি হচ্ছে যে মূল্যস্ফীতির চাপ কমিয়ে দরিদ্র জনগণের জীবনে স্বস্তি ফিরিয়ে আনার প্রচেষ্টা করা, সেটা বাজেটারি অ্যালোকেশন অর্থাৎ বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ এটার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের কর সুবিধা দেওয়ার মাধ্যমে করা যেতে পারে। সেখানে কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু এটা পর্যাপ্ত নয়। বাজেট অনেকটাই বাস্তবমুখী ও সময়োচিত হয়েছে, তবে তা বাস্তবায়নের জন্য সময়ের তুলনায় বেশি দক্ষতার পরিচয় দিতে হবে। সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উন্নয়ন সমন্বয়ের চেয়ারপারসন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান এ কথা বলেন। কিছু কর প্রস্তাব পুনর্বিবেচনায় গুরুত্ব আরোপ করে তিনি বলেন, উচ্চাভিলাষী প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা বাড়তি চাপ তৈরি করতে পারে। জানাতে চাই যে আইএমএফ এর চাপ থাকা সত্ত্বেও কৃষিতে যে তারা ভর্তুকি বা বিনিয়োগ বাড়িয়ে যাচ্ছে, কৃষির পাশাপাশি জ্বালানি ক্ষেত্রেও ভর্তুকি খানিকটা বাড়ানো হয়েছে এবং এই জায়গাটাতে আমার মনে হয় যে যথেষ্ট মুনশিয়ানা দেখিয়েছে বাজেট প্রণেতারা। প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাবের পরদিনই বাজারে পণ্যের দামের উত্তাপে হাঁসফাঁস অবস্থা ক্রেতার। কোনো কারণ ছাড়াই খরচে বাড়ছে টাকার অঙ্ক। সব ধরনের সবজির দামই বাড়তি। ডিম, পেঁয়াজ, রসুন ও আলুর দামের হেরফেরে একটু বেশিই টান পড়ছে ক্রেতার পকেটে। তবে কিছুটা সহনীয় মাছের দাম। শাকিলা করিমের রিপোর্ট। দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট প্রস্তাব ঘোষণা হয়েছে, পার হয়নি ২৪ ঘন্টা। প্রস্তাবনায় রয়েছে অনেক নিত্যপণ্যের দাম কমার আভাস, অথচ এরই মধ্যে বেড়েছে সব ধরনের সবজির দাম। গতকাল বিক্রি হওয়া ৪০ টাকা কেজির ঢেঁড়স আজ বিক্রি হচ্ছে ৫০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকা। সেঞ্চুরি হাঁকিয়েছে কাঁকরোল, ঝিঙা, বেড়েছে টমেটোর দামও। বর্তমান মূল্য পরিস্থিতি যেটা কিছুটা আছে অস্বাভাবিক। যেমন আপনার এই যে কাঁচা বাজার, গতকালকে বাজার হয়েছে, আজকে কাঁচা বাজার হুড়ুর করে সবকিছু দ্বিগুণ হয়ে গেছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রত্যেকটা সবজি 10 টাকা 20 টাকা বেশি। টমেটোর কেজি ছিল যেখানে 50 টাকা 60 টাকা, সেটা এখন 80 থেকে 100 টাকা 120 টাকা। পরিমাণে একটু যখন নিতাম 2 কেজি হতো, এখান থেকে 1 কেজি নিতে হবে। সবেমাত্র প্রস্তাব, এখনো পাশ হয়নি বাজেট। এরই মধ্যে বাজারের এমন উত্তাপ দুশ্চিন্তায় ফেলেছে ক্রেতাকে। বাদ যায়নি বাজেট নিয়ে সমালোচনাও। গত সপ্তাহ থেকে আজকে যে প্রাইস আমি দেখতেছি মোটামুটি 1.5 টাইমস অন অ্যান অ্যাভারেজ সবগুলোতেই বাড়ছে। কালো টাকার উপরে সেটাকে সাদা করার জন্য আরও লোয়ার রেটে ট্যাক্স দিয়ে সেটা করতে বলছে। তো এইটা আমি মনে করি আমরা যারা চাকরি করি এবং ট্রান্সপারেন্ট ওয়েতে ইনকাম করে ট্যাক্স দিই অ্যাট সোর্সে, তাদের জন্য এটা খুবই অন্যায় হয়েছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা, রসুন ২২০ টাকা। তবে আলুর বাজারে দাম কমা নিয়ে রয়েছে কিছুটা স্বস্তির খবর। 2 টাকা কেজি কমছে, এখন 52 টাকা কেজি আমরা খুচরা বেচতে আছি, পাইকারি 50 টাকা কেজি। কমার সম্ভাবনা আছে, কিন্তু বাড়ানোর সম্ভাবনা মনে হয় নাই। বাজার যেতে হোক, এটা তো মনে করেন গৃহস্থের হাতে। এখন যা লাভ করে বাড়লো যেই লাভ, কমলো সেই লাভ। ৭৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে গরুর মাংস, মুরগিও আগের দামে আছে। সহনশীল রয়েছে মাছের দাম। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও কোরবানি ঈদ সামনে রেখে ক্রেতার সংকট আছে বলছেন বিক্রেতারা। কাস্টমার নাই, সামনে ঈদ, মানুষে যাই কিনে অল্প স্বল্প কিনে, এই জন্য বেচা বিক্রি কম। দ্রব্যমূল্য নিয়ে যে জটিলতা, তাতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় কঠোর বাজার মনিটরিংয়ের দাবি সাধারণ মানুষের। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। দর্শক, বাজার পরিস্থিতির খবর জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, বাজেট ঘোষণার পর বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, আর ব্যবসায়ী ও ক্রেতারা কি বলছেন?
মিতু, আমি এখন রয়েছি রংপুরের সবচেয়ে বড় রংপুর সিটি বাজারে। আমরা দেখেছি যে গতকাল দেশের সবচেয়ে বড় বাজেট ঘোষণা হয়েছে। আমরা দেশের বাজেটে দেখেছি যে অনেকগুলো পণ্যের দাম কিন্তু বেড়েছে এবং অনেক পণ্যের দাম কমেছে। তার মধ্যে নিত্য পণ্য কিন্তু আসলে অনেকটাই আমরা দেখেছি যে দাম কমার কথা, কিন্তু আমরা বাজার পরিস্থিতি দেখছি ভিন্ন চিত্র। কারণ যে সমস্ত পণ্যের কর বৃদ্ধি করা হয়েছে সে সমস্ত পণ্যের কিন্তু দাম ইতিমধ্যে বেড়ে গিয়েছে, এবং যে সমস্ত পণ্যের দাম কমানো হয়েছে সেই সমস্ত পণ্যের দাম কিন্তু এখনো বাজারে কমেনি। আমরা দেখছি সে সমস্ত পণ্যগুলোর দাম কিন্তু অতিমাত্রায় বিক্রি হচ্ছে, এবং আমরা দেখছি যে রংপুরের বাজারে আজকে যে সমস্ত কাঁচা সবজি রয়েছে এই সবজির বাজার কিন্তু প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা করে কেজি দাম বৃদ্ধি পেয়েছে। এবং এখানে আমরা দেখেছি শুধু কাঁচা সবজি নয়, কারণ নিত্য পণ্য আপনার চাল ডাল তেল সহ বিভিন্ন পণ্যের দামে কিন্তু অনেক বেড়ে গিয়েছে, এবং সাধারণ ভোক্তারা বলছেন যে আসলে বাজার মনিটরিং অভাব রয়েছে, যার কারণে আসলে হঠাৎ করে এই দাম বৃদ্ধি পেয়েছে। আমরা এখানে কথা বলবো, এখানে একজন ক্রেতা রয়েছেন, যে আসলে বাজেট ঘোষণার পরে পরে যে নিত্য পণ্যের দাম অনেকাংশে বেড়ে গিয়েছে আমরা দেখছি, আসলে এর কারণটা কি মনে করছেন আপনি? না, আসলে আমি আজকে যেটা লক্ষ্য করছি, গত দিনের তুলনায় আজকে প্রত্যেকটি কাঁচা সবজির দাম 10 টাকা 20 টাকা করে বেড়ে গেছে। আমি যেমন আদা রসুন পেঁয়াজ এগুলোর কথা বললাম, আদায় প্রায় 30 টাকা বেশি গত দিনের চেয়ে, পেঁয়াজে 10 টাকা, রসুনে 20 টাকা। আমি একটু আশ্চর্য হয়েছি যখন এনার সঙ্গে কথা হচ্ছিল, আমি যখন আপনার শশা কিনতে আসলাম, গত বাজারেও কিন্তু আমি এসে 30 টাকা কেজি কিনেছি, আজকে 70 টাকার নিচে দিচ্ছে না। ওনারা বলছেন আমদানি কম, এটি ওনারা বলছেন। যে শশার উদাহরণটি আমি বললাম, আমি জানি না সবকিছুরই আমদানি কম কিনা, যার জন্য বাজেট মানে বাজেটের সাথে বাজারের ঊর্ধ্বমুখী কিনা এটা আমার বোধগম্য নয়। আসলে এটি দেখবার জন্য সরকারের ঊর্ধ্বতন যারা আছেন এবং বাজার নিয়ন্ত্রণ কমিটি যারা আছেন তারা যদি একটু দেখভাল করে সঠিকভাবে, মনে হয় যে আমরা যারা ক্রেতা আছি তারা সঠিকভাবে মূল্যটা পাবো, অন্তত এটি আমার মনে হয়। জি ধন্যবাদ। যে শুনছিলেন যে আসলে বাজেট ঘোষণার পরে পরে আসলে যে সমস্ত পণ্যগুলোর দাম কমার কথা সেগুলো কিন্তু এখন পর্যন্ত কমেনি, কারণ বরঞ্চ বেশি দামে বিক্রি করা হচ্ছে, এবং সাধারণ ক্রেতারা বলছেন যে আসলে বাজার মনিটরিং এর অভাব রয়েছে, যার ফলে কিন্তু বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর সামনে কোরবানি ঈদ, যার কারণে কিন্তু প্রতিটি মশলার দাম কিন্তু আমরা দেখেছি অনেকটাই বৃদ্ধি, এবং পাশাপাশি মশলা সহ তেল জাতীয় পণ্য যারা রয়েছে সেগুলো কিন্তু অধিক দামে বিক্রি করা হচ্ছে। তাই বাজার মনিটরিং এর জন্য দাবি জানিয়েছেন স্থানীয়রা। আপাতত এই ছিল কিন্তু আমার কাছে রংপুরে বাজার দরের সর্বশেষ পরিস্থিতি। বাদল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঐতিহাসিক 6 দফা দিবস আজ। এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সরকার প্রধান। পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে আবারও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ এবং দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 6 দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা 6 দফা মানে না তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আমাদের ইতিহাসে বাঁক পরিবর্তনকারী, ইট ওয়াজ এ টার্নিং পয়েন্ট। এইসব দিবস 75-এর পর নিষিদ্ধ। যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে 75-এ তারা জড়িত। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে। যথাযথ গুরুত্ব না দেওয়ার কারণে 6 দফা আন্দোলন নিয়ে খুব বেশি জানে না দেশের তরুণ প্রজন্ম, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। তিনি বলেন, 6 আন্দোলন মাধ্যমে স্বাধীনতা আন্দোলন সূচনা হয়েছিল, তাই এই আন্দোলনে শহীদদের স্মরণে তরুণ প্রজন্মের কাছে 6 দফা আন্দোলনের ইতিহাস তুলে ধরার হবে। রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউর রহমান বলেন, 1971 সালে মহান স্বাধীনতা অর্জনের আগে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় অবদান 6 দফা আন্দোলন। আর কিন্তু কাব্যের কবি সংস্কৃতির বাহন। ঝিনাইদহ সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতরাতে জেলা শহরের আদর্শপাড়া এলাকা থেকে ডিবির একটি দল তাকে আটক করে। বাবু জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক।
সদর থানার ওসি জানান, বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নেওয়া হয়েছে। আনার হত্যার অন্যতম হোতা শিমুল ভূঁইয়ার নিকটাত্মীয় বাবু। হত্যার ঘটনায় তার কাছ থেকে তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে এমপি আনার হত্যা মামলায় নেপালে গ্রেপ্তার সিয়াম ভারতের সিআইডি হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কলকাতায় তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এছাড়াও আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড দুদেশের তদন্তকারী দল আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করবেন বলেও জানান ডিএমপি কমিশনার। কলকাতা সিআইডি তারা সেটি তদন্ত করছে এবং তাদের কাছেও একজন আসামি রয়েছে, দুইজন তারা নেপাল থেকে নিয়েছে এবং তারা আগে একজন অ্যারেস্ট করেছিল। আমাদের কাছেও আছে, তারা তদন্ত করছে, আমরাও তদন্ত করছি, তারাও তদন্ত করছে এবং এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি জায়গায় এই বিচারটি হতে পারে। ঈদুল আজহার তারিখ নির্ধারণের সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে অথবা জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী 16 জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে, আর 15 জুন পবিত্র আরাফাত দিবস। এদিকে রাস্তার ওপরে এবং অনুমোদন ছাড়া হাট বসালে এবার কঠোর হবে ডিএমপি। জব্দ করা হবে গরু, আটক করা হতে পারে জড়িতদের। কোরবানির পশুর হাটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নেয়া নিরাপত্তার বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। এ সময় তিনি বলেন, গরু আসার পথ এবং হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি। কোরবানির পশু পরিবহনে ব্যানারে ইজারাদারদের নাম ও মোবাইল নাম্বার লিখতে হবে বলেও জানান ডিএমপি কমিশনার। হাটের যে স্থানে লেনদেন হবে, বেচাকেনা হবে, সেখানকার নিরাপত্তা এবং এরপরে বিকৃত টাকা নিয়ে যে গরুর মালিক তারা যে এখান থেকে চলে যাবেন সেটির নিরাপত্তা, এই সমস্ত বিষয় মিলে নিরাপত্তা পরিকল্পনাটি সাজানো হয়েছে। এক হাটের গরু অন্য হাটে যেতে না পারে, যদি সেটি যায় তাহলে তাদের বিরুদ্ধে বা কেউ যদি জোর করে নেওয়ার চেষ্টা করে বা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভারতের নির্বাচন প্রসঙ্গ। ভারতের তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বিকেলে জোট সঙ্গীদের নিয়ে নতুন সরকার গঠনের দাবি পেশ করবেন রাষ্ট্রপতির কাছে। এদিকে শরিকদের দাবি দাওয়া পূরণে বেশ বেগ পেতে হচ্ছে বিজেপিকে। একগুচ্ছ দাবি দাওয়া পেশ করেছেন এনডিএ জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই শরিক নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। অপরদিকে জোট করেও সরকার গঠন করতে পারছে না কংগ্রেস। তবে লোকসভার প্রধান বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুলকেই চাচ্ছে কংগ্রেস। বিস্তারিত শাহাদাত শাওনের রিপোর্টে। মুখে নিঃশর্ত সমর্থনের কথা বললেও বিজেপির সঙ্গে দর কষাকষি চালিয়ে যেতে দ্বিধা করছে না এনডিএর শরিক দলগুলো। এবারে দুর্বল বিজেপিকে পেয়ে শরিক দলের পক্ষে দাবি উঠেছে ছেড়ে দিতে হবে স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা ও রেলের মতো মন্ত্রণালয়। অন্যদিকে চন্দ্রবাবু নাইডুও 3টি পূর্ণমন্ত্রী ও 2টি প্রতিমন্ত্রীর পদ চেয়ে তদবির করেছেন। নীতিশের মতো পানি সম্পদ ও গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ে নিজেদের এমপিদের দেখতে চেয়েছেন তিনি। শুধু তাই নয়, স্পিকার পদও দাবি করেছেন চন্দ্রবাবু। এছাড়া অন্ধ্রপ্রদেশের সব দেনা পরিশোধে আর্থিক প্যাকেজের দাবিও জানিয়েছেন নাইডু। এদিকে বিজেপি জোটের এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে বিরোধী দলনেতা নিয়ে। বিজেপি বিরোধীদের নিয়ে ইন্ডিয়া জোট গঠন করেও সরকার গঠন করতে পারছে না কংগ্রেস। তবে লোকসভার প্রধান বিরোধী দলনেতা কে হবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। আর এ বিষয়ে পাল্লা ভারী ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধীর দিকে। শাহাদাত শাওন, RTV। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টিম টাইগার্স। শনিবার সকাল 6:30টায় শুরু হবে ম্যাচটি। টি-20 বিশ্বকাপের প্রস্তুতিটাও
তেমন ভালো হয়নি বাংলাদেশের। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে অংশ নেওয়ার আগে স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ হারে শান্ত সাকিবরা। এরপর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও হার নিয়ে মাঠ ছাড়ে টিম টাইগার্স। তবে সেসব হতাশার কথা বলে প্রথম ম্যাচে জয় পেতে চায় বাংলাদেশ। এদিকে টি-20 বিশ্ব আসরের লঙ্কানদের বিপক্ষে 2 দেখায় প্রথমবারই হেরেছে টিম টাইগার্স। এই ম্যাচেও তারই প্রতিফলন ঘটাতে চায় শ্রীলঙ্কা। অন্যদিকে আজ বিশ্বকাপের একমাত্র ম্যাচে কানাডার মুখোমুখি হবে আয়ারল্যান্ড। রাত 8:30টায় শুরু হবে লড়াই। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দিন ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। আহত হন অন্তত 18 জন। গতরাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, জমির ব্যবসা ও প্রভাব বিস্তার নিয়ে রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানের সঙ্গে স্থানীয় মোশাররফ হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি থেকে এক পর্যায়ে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় দফায় দফায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দিন ইসলামের মৃত্যু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেহেরপুরে কোরবানির পশুর হাটে ব্যাপারী ও গরু পালনকারীদের মাঝে দাম নিয়ে চলছে টানাপোড়েন। গরু পালনে খরচ বাড়ায় অন্য বছরের চেয়ে বেশি দাম চাচ্ছে পালনকারীরা। এদিকে খামারিদের কাছ থেকে বেশি দামে গরু হাটে তুলে লোকসানের আশঙ্কায় ব্যাপারীরা। ক্রেতারাও সন্তুষ্ট নয় বাজার দরে। মেহেরপুর থেকে মাজিদুল হক মানিকের পাঠানো তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। মেহেরপুর জেলায় শুরু হয়েছে কোরবানির পশু কেনাবেচা। জেলার সবচেয়ে বড় পশুর হাট বামন্দি নিশিপুর হাটে বিভিন্ন আকারের গরু তুলছে ব্যাপারীরা। তবে গরু ব্যাপারী ও গরু পালনকারীরা স্বস্তিতে নেই। অন্য বছর ভালো বেচাকেনা হলেও এবার দাম নিয়ে সন্তুষ্ট নয় কেউই। গরু পালনে খরচ বাড়ায় বেশি দাম চাচ্ছে পালনকারীরা। ফলে হাটের দাম আর গ্রাম থেকে কেনা দাম নিয়ে বিপাকে পড়ছে ব্যাপারীরা। আমি গরু কটা দেশের থেকে খুঁটি খুঁটি গ্রামগঞ্জের থেকে কিনে নিয়ে আসছি, ঠিক আছে, আমরা নিয়ে এসে বেচতে পারছি। 28,000 টাকা মন, সেই গরু গাড়ি 24,000 টাকা মন বলছে, 20,000 টাকা মন বলছে। টাকা কোথার থেকে আসবে? খাবার তো আমার 5,20,000 করে গরু দেখাই পেয়েছ। 8 মন 9 মন হবে। 2 লাখ 2,000 3,000 টাকা দাম ওঠে, তার উপরে আর ওঠে না। সাধারণ মানুষেরও আকর্ষণ 5 থেকে 7 মন মাংস হবে এমন গরুর প্রতি। এর থেকে বেশি ওজনের গরুর চাহিদা থাকছে না। 5 মন 5.5 মন, বুঝতো 6 মনের গরু কিনবো। ওনারা 6 মন গরুর দাম চাচ্ছে আপনার 1,70,75। এখানে 3 মন 3.5 মন 4 মন এই গেলা চলছে, বড় সাইজের গরু চলছে না। এদিকে কোরবানির ঈদে পশু পরিবহন সহ সার্বিক প্রস্তুতির বিষয়ে নানা পরামর্শ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। কোরবানির ঈদও হয়তো এই গরমের ভিতরই হবে। এজন্য আমাদের তরফ থেকে তাদেরকে এই যে হিট ওয়েভ মোকাবেলা করার জন্য বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ করা হয়েছে। তাদেরকে এই গরমে কিভাবে তারা পশু লালন পালন করবে সে সম্পর্কে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা বিভিন্ন গ্রামে গ্রামে উঠান বৈঠকের মাধ্যমে তাদেরকে সচেতন করতেছি। মেহেরপুর জেলায় কোরবানিযোগ্য পশু রয়েছে 1,90,838টি। সৈয়দা সামিয়া তামান্না, RTV। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন লাইফ ইন্স্যুরেন্স জীবন বীমা কর্পোরেশন জেবিসির সঙ্গে ব্যাংকা ইন্স্যুরেন্স চুক্তি সই করেছে। রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে 2 প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন জেবিসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুহিবুজ্জামান ও ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খান, ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্প্রতি এই প্রতিষ্ঠানে এমডি হিসেবে যোগদান করেছি এবং আমি মনে করি ইউসিবিএল এবং জীবন বীমা সেটা আপনারা সকলে চিনেছেন, এই ইতিমধ্যে ভূমিকা পালন করেছেন। যিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 1 মেয়র নিহত হয়েছে। নিহত ওই মেয়রের নাম ইয়াদ আল মাগারি। তিনি গাজার নুসেইরাতের মেয়র ছিলেন। গাজার মিডিয়া অফিস নুসেইরাতের মেয়রকে হত্যার নিন্দা জানিয়েছে। এদিকে গাজা ভূখণ্ড জুড়ে ইসরায়েলের লাগামহীন হামলা অব্যাহত রয়েছে। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘের একটি স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40 জনে। স্কুলটিতে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। একটি যুদ্ধবিমান থেকে 2টি ক্ষেপণাস্ত্র স্কুলটির ওপরের তলার 2টি শ্রেণীকক্ষে আঘাত হানে। বিভিন্ন ভিডিও ফুটেজে ঘটনাস্থলের ধ্বংসযজ্ঞ আর রক্ত আর ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। এই ঘটনায় 23 শিশুসহ আহত হয়েছে কমপক্ষে 70 জন।
রাজধানীতে অনুষ্ঠিত হলো জয় বাংলা ম্যারাথন 2024 প্রতিযোগিতা। হাতিরঝিলে ভোর 5টায় শুরু হয় এই প্রতিযোগিতা। এর উদ্বোধন করেন বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাব আয়োজিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের 3,500 দৌড়বিদ এতে অংশ নেয়। 3 ঘন্টা 40 মিনিটে 22 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয় তারা। সকাল 9টার দিকে হাতিরঝিলে ম্যারাথনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দুপুরের সংবাদ এই পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।